শুভেচ্ছা সবাইকে। শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের অর্থ শিল্প বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন এই সময়ের অর্থনীতি। আর অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি সুরভি আলম। মূল অনুষ্ঠানে যাওয়ার আগে দর্শক দেখে নেওয়া যাক কি কি থাকছে আমাদের এই পর্বে। জাতীয় সংসদে 2021-22 অর্থ বছরের 6,03,681 কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ। এডিপিতে বরাদ্দ 2,25,324 কোটি টাকা। প্রস্তাবিত বাজেট গণমুখী ও বাস্তবায়নযোগ্য, যা বিকাশমান অর্থনীতিকে গতিশীল করবে, বলছেন বিশ্লেষক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রস্তাবিত বাজেটকে ব্যবসা বান্ধব ও জনকল্যাণমুখী আখ্যায়িত করলেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। এবং থাকছে পুঁজিবাজারের বিশ্লেষণ সহ অর্থনীতির নানা খোঁজ খবর। শুরুতেই আগামী 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট প্রসঙ্গ। আগামী অর্থ বছরের জন্য 6,03,681 কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে। এটি দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট এবং 50তম বাজেট। বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে 3,89,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড আহরিত আয় 3,30,000 কোটি টাকা। বাজেটে সামগ্রিক ঘাটতি ধরা হয়েছে 2,14,681 কোটি টাকা। 2021-22 অর্থ বছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7.2%। এবারের বাজেটে মোট উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 2,37,078 কোটি টাকা। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির ব্যয় ধরা হয়েছে 2,25,324 কোটি টাকা। আর মোট পরিচালন ব্যয় ধরা হয়েছে 3,61,500 কোটি টাকা। করোনা মোকাবেলায় বাজেটে 10,000 কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। 2021-22 অর্থ বছরের বাজেটে ব্যক্তি শ্রেণীর করদাতাদের করমুক্ত আয়সীমা অপরিবর্তিত রয়েছে। 2021-22 অর্থ বছরের উন্নয়ন বাজেটে মোট বরাদ্দ দেওয়া হয়েছে 2,37,078 কোটি টাকা। এবছর উন্নয়ন বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতকে। গত বছরের মতো এবারও উন্নয়ন বাজেটের সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে। এ খাতে মোট বরাদ্দ 61,170 কোটি টাকা, যা উন্নয়ন বাজেটের 25.8%। এরপরই সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে শিক্ষা ও প্রযুক্তি খাতে 19.7%, যা টাকার অঙ্কে 46,648 কোটি টাকা। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে দেওয়া হয়েছে তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ, যা টাকার অঙ্কে 35,833 কোটি টাকা এবং শতাংশ হারে 15.1%। জ্বালানি ও বিদ্যুৎ খাতে বরাদ্দ 27,367 কোটি টাকা, যা মোট উন্নয়ন বাজেটের 11.5%। এবছর স্বাস্থ্য খাতে বরাদ্দ গত বছরের তুলনায় 3,058 কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে। গত বছরে এ খাতে বরাদ্দ ছিল 12,500 কোটি টাকা, আর এবছর বরাদ্দ হয়েছে 15,558 কোটি টাকা, যা মোট উন্নয়ন বাজেটের 6.6%। এদিকে জনপ্রশাসন খাতে 6.4% হারে বরাদ্দ রয়েছে 15,270 কোটি টাকা। কৃষি খাতে 5.6% হারে 13,225 কোটি টাকা এবং সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে 3% হারে বরাদ্দ রয়েছে 7,090 কোটি টাকা। এছাড়াও 14,917 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে অন্যান্য খাতে। এর মধ্যে গৃহায়ন খাতে 4,543 কোটি টাকা, জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে 3,226 কোটি টাকা, শিল্প ও অর্থনৈতিক সার্ভিস খাতে 2,674 কোটি টাকা, বিনোদন সংস্কৃতি ও ধর্ম খাতে 2,642 কোটি টাকা এবং প্রতিরক্ষা খাতে উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়েছে 1,832 কোটি টাকা। 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে জনকল্যাণমুখী, ব্যবসা ও বিনিয়োগ বান্ধব বলে আখ্যায়িত করেছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। তাদের মতে বর্তমান করোনা পরিস্থিতিতে বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও জনগণের চাহিদা, জীবন জীবিকা, অর্থনৈতিক কাঠামো আরও সুদৃঢ় করা ও অর্থনীতি পুনরুদ্ধারের বিষয়গুলোকে বাজেটে প্রাধান্য দেওয়া হয়েছে। করোনাকালীন পরিস্থিতিতে গণমানুষের জীবন জীবিকা ও ব্যবসা বাণিজ্যের উন্নয়নের দিকে লক্ষ্য রেখে 2021-22 অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়ন করে সরকার বিচক্ষণতার পরিচয় দিয়েছেন, এমনটাই মনে করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।
তাদের মতে এবারের বাজেটে দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা ও প্রান্তিক জনগোষ্ঠীর টেকসই উন্নয়ন সাধিত হবে। গত বছর করোনার প্রকোপে ব্যবসা বাণিজ্যে প্রচুর ক্ষতি হওয়ায় সরকার এবারের বাজেটে ব্যবসায়ীদের বিশেষ সুবিধা প্রদান করে, যার মধ্যে শিল্পের কাঁচামাল বা উপকরণ আমদানির ক্ষেত্রে অগ্রিম কর 4% থেকে কমিয়ে 3% নির্ধারণ, কৃষি যন্ত্রপাতি আমদানিতে অগ্রিম আয়কর প্রত্যাহার, ভ্যাট অনাদায়ের জরিমানা দ্বিগুণ থেকে কমিয়ে ভ্যাটের সমপরিমাণ করা, ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের বার্ষিক টার্নওভারে 70 লাখ টাকা পর্যন্ত কর অব্যাহতি সুবিধা ইত্যাদি উল্লেখযোগ্য। টেকসই উন্নয়নে এসডিজি 2030, প্রেক্ষিত পরিকল্পনা 2041, ডেল্টা প্ল্যান, এলডিজি, গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবেলা গৃহীত কার্যক্রম, 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অগ্রগতির ধারাবাহিকতার বাজেট প্রণীত হয়েছে। কোভিড-19 জনিত কারণে কর্মহীনতা, আয় হ্রাস কমাতে সামাজিক নিরাপত্তা বলয়ের আওতা বৃদ্ধি করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করা হয়েছে। বয়স্ক ভাতা কর্মসূচি, প্রতিবন্ধী ভাতা কর্মসূচি, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা কর্মসূচি প্রভৃতির আওতা বৃদ্ধি করা হয়েছে, যা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। বিদ্যুৎ ও জ্বালানি যোগাযোগ ব্যবস্থা সহ অন্যান্য অবকাঠামো বিষয়ে বাজেটে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা বিনিয়োগ, শিল্পায়ন এবং কর্মসংস্থান প্রক্রিয়াকে গতিশীল করবে। সঠিকভাবে বাস্তবায়িত হলে এ বাজেট দেশ ও জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে বলে আশাবাদ ব্যবসায়ী নেতৃবৃন্দের। ব্যবসায়ীদের জন্য সবচেয়ে আপত্তির বিষয় ছিল এটি অ্যাডভান্স ট্যাক্স, যেটা আমাদের ইম্পোর্ট স্টেজে কেটে রাখা হতো। এটা কিন্তু এই বাজেটে কমিয়ে আনা হয়েছে 4 থেকে 3%। ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র যারা ব্যবসায়ী, এই ব্যবসায়ীরা সবসময় দেখা যাচ্ছে যে আমাদের ব্যাংকিং চ্যানেলে বা সরকারের আওতার বাইরে থেকে যায়। এতে ব্যবসায়ীদেরও সুবিধা হবে যদি এই ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র ব্যবসায়ী যারা, তাদেরকে যদি ব্যাংক লোনের ব্যবস্থা করে দেয়া যায় এবং ব্যাংক লোন নিতে গেলে যে সকল কাগজপত্র, টিন বা অন্যান্য কাগজপত্র লাগে সেগুলো আপলোডেড থাকবে। তাহলে ওই ছোট কোম্পানিগুলো যারা করোনার জন্য ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের পক্ষে আর উঠে দাঁড়ানো হয়তো অনেকটাই অসম্ভব হয়ে যাচ্ছে, তাদেরকে যদি ব্যাংক লোনের ব্যবস্থা করা যায় তাহলে তাদের ব্যবসাটাও আবার ঘুরে দাঁড়াতে পারে। বর্তমান জিডিপির অনুপাতে 31% বিনিয়োগ রয়েছে প্রস্তাবিত বাজেটে। কর ছাড় দিয়ে সরকার ঝুঁকি নিয়েছে, যা মূলত বিনিয়োগ বাড়ানোর জন্য। শুধু তাই নয়, দেশীয় শিল্প সুরক্ষা, কৃষি যান্ত্রিকীকরণ ও গ্রামীণ অর্থনীতি চাঙা করতে প্রস্তাবিত বাজেটকে শুধু ব্যবসা বান্ধব নয়, জনবান্ধব বলেও আখ্যা দিয়েছেন বাজেট বিশ্লেষকগণ। প্রতিটি বাজেটে একটা অন্তর্নিহিত দর্শন থাকে, এর একটা অন্তর্নিহিত ভাবনা দিয়েই একটি বাজেট হয়। আমরা যেহেতু আমাদের দেশের প্রধানতম চ্যালেঞ্জ হলো দারিদ্র্য বিমোচন। দারিদ্র্য বিমোচন করতে হলে আপনাকে বিনিয়োগ করতে হবে। সেই বিনিয়োগটা যদি দেশীয় শিল্পের যদি বিকাশ হয় এবং বিদেশি বিনিয়োগকে যদি আমরা আকৃষ্ট করতে পারি, তাহলে এই যে দেশীয় এবং বিদেশি শিল্পের প্রতিযোগিতায় একটি গুণগত মানের পণ্য আমাদের দেশে উৎপাদন হবে, প্রতিযোগিতায় থাকবে। এটা আমাদের দেশের দারিদ্র্য বিমোচনে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং একটি সমতাভিত্তিক অর্থনীতি, যেটা বঙ্গবন্ধু যে সারা জীবনের যে স্বপ্ন ছিল আমাদের দেশের মানুষ পেট ভরে খাবে, খেলবে, সেই যে প্রবৃদ্ধিটা যদি আমরা আনতে পারি, দারিদ্র্য বিমোচন যদি করতে পারি, দেশীয় শিল্পের যদি বিকাশ করতে পারি, তাহলেই কিন্তু আমাদের যে অর্থনৈতিক বৈষম্য, যে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, এইভাবেই একটা দেশের স্বয়ংসম্পূর্ণ আসবে। আমি মনে করি এটা অত্যন্ত সময় উপযোগী এবং সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। করোনা মহামারীর বৈশ্বিক বাস্তবতায় আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট মানুষের জীবন জীবিকার নিশ্চয়তা প্রদানের পাশাপাশি চলমান উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সহায়ক ভূমিকা পালন করবে বলে অভিমত অর্থনীতিবিদদের। তারা বলছেন, প্রস্তাবিত বাজেটে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সুবিধা নিশ্চিত করা হয়েছে, একই সঙ্গে প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের আর্থসামাজিক উন্নয়নের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।
করোনার থাবা থেকে মানুষের জীবন জীবিকা রক্ষায় প্রস্তাবিত বাজেটে বহুমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশের মোট জনসংখ্যার ৮০% মানুষকে বিনামূল্যে টিকাদানের পাশাপাশি স্বাস্থ্য খাতের অবকাঠামো উন্নয়ন, ক্ষতিগ্রস্তদের প্রণোদনা, কর্মসংস্থান সৃষ্টি, চাকরি প্রার্থীদের সহায়তা, সর্বোপরি কর ছাড়ের মাধ্যমে বিনিয়োগ বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে বাজেটে। এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে আগামী অর্থবছরে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান। সবচেয়ে বড় যে আমাদের এখনকার চিন্তার বিষয় সেটি হলো যে আমার ৬০ থেকে ৭০% মানুষকে টিকা দিতে হবে। এই বছর আমরা চাইলেও আমাদের রাজস্ব আমরা বাড়াতে পারবো না। সরকার যেটা ভালো করেছে, খুব ব্যালেন্সড ওয়েতে বিদেশ থেকেও অর্থ নিতে চেষ্টা করেছে এবং দেশের ভেতর থেকেও নেবে। এটা একটা ভারসাম্যপূর্ণ উদ্যোগ সরকার নিয়েছে এবং বাজারের তারল্য বেড়ে গেছে, রেট অফ ইন্টারেস্ট কমে গেছে, মানুষের এখন ব্যাংকগুলোর হাতে প্রচুর তারল্য, কিন্তু এখন যেটা উচিত এই তারল্যটাকে সঠিক জায়গায় ব্যবহার করা, এবং সেই কারণেই আমি মনে করি যে সরকার গ্রোথ ওরিয়েন্টেড একটা বাজেট দেবার চেষ্টা করছে এবং সরকার যেটা করেছে দেশীয় শিল্পগুলোকে খুব ছাড় দিয়েছে। বিনিয়োগ বাড়াতে প্রস্তাবিত বাজেটে কর্পোরেট কর কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। প্রস্তাবিত বাজেটে বিনিয়োগকারীদের যেসব সুযোগ সুবিধা প্রদান করা হয়েছে সেখানে কর্মসংস্থান নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। এই বাজেটটা একেবারে সম্পূর্ণভাবে ব্যবসা বান্ধব। কর্পোরেট ট্যাক্সের হার কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। আপনারা কর্মী ছাঁটাই করবেন না বা এতটা কর্মসংস্থান করবেন, তারপরে আপনাদেরকে ছাড় দেওয়া। যারা আয় রোজগার নাই অথবা স্বল্প আয় রোজগার, গার্মেন্টস এবং অন্যান্য কর্পোরেট হাউস থেকে ছাঁটাই করে ফেলা হয়েছে সন্তর্পণে, সরকার হয়তো জানে না। তাদের জন্য কিন্তু বিশেষ একটা মেকানিজম করা উচিত। তবে বরাদ্দকৃত বাজেট বাস্তবায়নের সমন্বয়হীনতাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদগণ। বাজেট বরাদ্দটাই কিন্তু যথেষ্ট না। বাজেটটা কিভাবে বাস্তবায়ন করা হচ্ছে, এই বাজেটটা কি করে এফিশিয়েন্টলি ম্যানেজ করা হচ্ছে, সেটি কিন্তু বড় চ্যালেঞ্জ। উপদেষ্টা পরিষদ মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করতে পারেন, যারা এগুলা ডে টু ডে বেসিসে ম্যাক্রো ইকোনমিক ইস্যুগুলা দেখবেন, সলভ করবেন এবং কোথায় জনবলের ঘাটতি আছে, সে কোথায় দুর্নীতি হচ্ছে, কোথায় লিকেজ হচ্ছে, ওইগুলা দেখে বাস্তবায়নটা অনেক বড় দরকার। এদিকে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দকৃত বাজেট প্রসঙ্গে অর্থনীতিবিদগণ বলছেন, করোনাকালে বৃহত্তর জনচাহিদার প্রতি সরকারের সংবেদনশীলতা প্রতিফলিত হয়েছে এই বাজেটে। দেশের চলমান 14 মেগা প্রকল্পের দ্রুত বাস্তবায়নে প্রস্তাবিত বাজেটে প্রায় 58,000 কোটি টাকার বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা গেল অর্থবছরের তুলনায় 18,000 কোটি টাকা বেশি। করোনা পরিস্থিতি বিবেচনায় নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতেই এই বরাদ্দ বাড়ানোর উদ্যোগ। দেশের চলমান মেগা প্রকল্পগুলো সময়মতো শেষ করতেই এবারের প্রস্তাবিত বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়েছে। পদ্মা সেতু ও মেট্রো রেলের মতো জনগুরুত্বপূর্ণ প্রকল্পগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। করোনা এবং বন্যা দুই দুর্যোগ সত্ত্বেও পদ্মা সেতুতে সবগুলো স্পেন বসানো সহ 91% কাজের অগ্রগতি বড় সাফল্য। আগামী বছরের জুনে পদ্মা সেতু চালু করতে চায় সরকার। লক্ষ্য বাস্তবায়নে বাজেটে এই মেগা প্রকল্পে বরাদ্দ ধরা হয়েছে 3,500 কোটি টাকা। এক্ষেত্রে চলতি অর্থ বছরের তুলনায় বরাদ্দ বাড়ছে 1,464 লাখ টাকা। ফার্স্টের প্রকল্প বা মেগা প্রকল্প যাই বলুন, এইগুলো আমাদের সরকারের, আমাদের জনগণের স্বপ্নের প্রকল্প, এইটা সম্বন্ধে সন্দেহ নাই এখন আর। এবং এইগুলা মোটামুটি প্রত্যেকটি 8টি প্রকল্প মোটামুটি দাঁড়িয়ে গেছে। বরাদ্দ দিতে হবে, কাজ করতে হবে, সেটা সরকার করবে, সরকার কমিটেড। মেগা প্রজেক্টের বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দের গুরুত্ব দেওয়া হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। বরাদ্দ ধরা হয়েছে 18,426 কোটি 16 লাখ টাকা। প্রকল্পটিতে বরাদ্দ বাড়ছে 8,259 কোটি 38 লাখ টাকা। এরপরই গুরুত্ব পেয়েছে মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প, যেখানে বরাদ্দ 6,162 কোটি টাকা। বরাদ্দ বাড়ছে 1,962 কোটি টাকা। রাজধানীর উত্তরা থেকে মতিঝিল মেট্রো রেল প্রকল্পে 4,807 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব এসেছে। প্রস্তাবিত বাজেটে 3,227 কোটি বরাদ্দ এসেছে ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়েতে। সরকারি বেসরকারি অংশীদারিত্বে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে বরাদ্দের প্রস্তাব এসেছে 564 কোটি টাকা। কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে নতুন বাজেটে প্রস্তাব ধরা হয়েছে
650 কোটি টাকা, বরাদ্দ বাড়ছে 225 কোটি টাকা। বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু নির্মাণ প্রকল্পে বরাদ্দ 3,580 কোটি টাকা। এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পে বরাদ্দ ধরা হয়েছে 2,827 কোটি 52 লাখ টাকা। সব মিলিয়ে সরকারের অগ্রাধিকার তালিকায় থাকা 14 গুরুত্বপূর্ণ মেগা প্রকল্পে বরাদ্দের প্রস্তাব এসেছে 57,990 কোটি 19 লাখ টাকা। মুজিব বর্ষের অঙ্গীকার চা শিল্পের প্রসার স্লোগানকে সামনে রেখে গত 4 জুন দেশে প্রথমবারের মতো পালিত হল জাতীয় চা দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের দিনটিকে স্মরণীয় করে রাখতেই 4 জুনকে জাতীয় চা দিবস ঘোষণা করা হয়। একসময় চা বাংলাদেশের অন্যতম রপ্তানি পণ্য ছিল। দেশে চায়ের উৎপাদন যেমন বেড়েছে, একই সঙ্গে অভ্যন্তরীণ চাহিদাও বৃদ্ধি পেয়েছে। ফলে চায়ের ব্যবহার বহু গুণ বৃদ্ধি পেয়েছে। 1970 সালে চায়ের উৎপাদন ছিল মাত্র 31.38 মিলিয়ন কেজি। সেখানে 2019 সালে দেশে রেকর্ড পরিমাণ 96.07 মিলিয়ন কেজি এবং 2020 সালে দেশের বাগানগুলোতে 8 কোটি 64 লাখ কেজি চা উৎপাদন হয়। এছাড়া 2020 সালে 19টি দেশে 2.19 মিলিয়ন কেজি চা রপ্তানি করে প্রায় 35 কোটি টাকা আয় হয়েছে। দেশে চা উৎপাদন ও রপ্তানি শিল্পের জন্য চা বোর্ড বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। আমাদের চা শিল্পটাকে এখন কিন্তু আমরা যে প্রকৃতির উপরে কখন বৃষ্টি হবে, কখন চা গাছ ভালো হবে, এটি থেকে আমরা বেরিয়ে এসেছি। এখন আমরা ম্যাক্সিমাম চা গার্ডেনকে নিজস্ব সেচের আওতায় আমরা নিয়ে আসছি। ইনশাল্লাহ এই বছর আমরা আশা করি একটি ভালো ফলনের দিকে যাব। পার্শ্ববর্তী যে সমস্ত দেশ যখন করোনার ভয়ে শ্রমিকরা ঘরের ভিতরে থেকেছে, আমাদের শ্রমিকরা কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চাষের সাথে সংশ্লিষ্ট ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টি অ্যাক্ট 1950 সংশোধনের মাধ্যমে চা বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড চালু করেছিলেন, যা এখনও চালু রয়েছে। স্বাধীনতার পর বঙ্গবন্ধু বাংলাদেশ টি ইন্ডাস্ট্রিজ ম্যানেজমেন্ট কমিটি BTIMC গঠন করে যুদ্ধোত্তর মালিকানাবিহীন ও পরিত্যক্ত চা বাগান পুনর্বাসন করার পদক্ষেপ গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় 1 আগস্ট 2016 তারিখে এক গ্যাজেটের মাধ্যমে আওয়ামী লীগ সরকার চা অধ্যাদেশ 1977 রহিত করে চা আইন 2016 জারি করেন। চা শিল্পের বিকাশে এই সিদ্ধান্ত খুব সহায়ক হিসেবে কাজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই শিল্পের বিকাশে চা দিবসের এই ঘোষণা মাইলফলক হয়ে থাকবে বলেও মনে করেন চা বাগান মালিকরা। দর্শক, এবার এক নজরে দেখে আসি দেশ বিদেশের পুঁজিবাজার সমূহের সর্বশেষ আপডেট। শুরুতেই জানাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের আপডেট। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে গত সপ্তাহে বলেছিলাম বলা বাহুল্য DSEX সূচকটি বেশ ভালো মুভমেন্ট করবে। আপনারা দেখতে পাচ্ছেন সূচকটি 5,981 পয়েন্ট থেকে এ সপ্তাহে বেড়ে সর্বশেষ লেনদেন শেষ করেছে 6,053 পয়েন্টে। DSEX সূচকটি গত 5 বছরের মধ্যে এ সপ্তাহে সর্বোচ্চ পয়েন্ট স্পর্শ করেছে। গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ 6,078 এবং সর্বনিম্ন 5,962 পয়েন্ট স্পর্শ করে। এবারে নজর দেয়া যাক DSE 30 ইন্ডেক্সের দিকে। দর্শক, গত সপ্তাহে যেমনটি দেখিয়েছিলাম 30 সূচকটি যদি 2,210 পয়েন্টের উপরে লেনদেন শেষ করতে পারে তবে বেশ ভালো সম্ভাবনা আছে। সূচকটি বেড়ে 2,241 পয়েন্টে স্পর্শ করার কথা। আপনারা দেখতে পাচ্ছেন সূচকটি 2,210 পয়েন্টের ঘরে গিয়ে লেনদেন শেষ করতে না পারায় তা কিছুটা কমে 2,203 পয়েন্টে শেষ হয়েছে। যেহেতু সর্বশেষ ট্রেডিং ক্যান্ডেলটি গ্রিন দেখাচ্ছে, বলা বাহুল্য সূচকটি এখনও বুলিশ বা ঊর্ধ্বমুখী প্রবণতায় আছে। গত সপ্তাহে সূচকটি 2,217 এবং সর্বনিম্ন 2,181 পয়েন্ট স্পর্শ করে। এ পর্যায়ে দেখে নেওয়া যাক চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অবস্থা। গত সপ্তাহে বেশ ভালো ঊর্ধ্বমুখী প্রবণতায় থাকলেও এ সপ্তাহে সূচকটি সাইডওয়েজ প্রবণতায় দেখা যাচ্ছে। তবে সুখবর হচ্ছে 10,475 পয়েন্টের স্ট্রং সাপোর্ট জোনকে ক্রস করে CSE সূচকটি
লেনদেন শেষ করেছে। তাই ধারণা করা যায় চলমান সপ্তাহে কিছুটা রিট্রেসমেন্ট করলেও ওভারঅল সূচকটি ঊর্ধ্বমুখী প্রবণতায় থাকবে। গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ 10,585 এবং সর্বনিম্ন 10,410 পয়েন্ট স্পর্শ করে। এবারে নজর দেওয়া যাক দেশের বাইরের গুরুত্বপূর্ণ কয়েকটি পুঁজিবাজারের দিকে। প্রথমেই দেখে নিচ্ছি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ কম্পোজিট ইন্ডেক্স। সূচকটি এই মুহূর্তে আপট্রেন্ডের রেসিস্ট্যান্স লেভেলে অবস্থান করছে। গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ 16,708 এবং সর্বনিম্ন 16,528 পয়েন্ট স্পর্শ করে। এবারে দেখে নেওয়া যাক চীনের প্রধান পুঁজিবাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্সের দিকে। সূচকটি গত সপ্তাহে বেশ ভালো নিম্নমুখী প্রবণতায় ছিল, বর্তমানে রিটেস্ট করে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরতে দেখা যাচ্ছে। গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ 3,625 এবং সর্বনিম্ন 3,589 পয়েন্ট স্পর্শ করে। সব শেষে দেখে নেওয়া যাক ভারতের প্রধান পুঁজিবাজার বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সটি। সেন্সেক্স সূচকটি বর্তমানে সর্বোচ্চ রেসিস্ট্যান্স লেভেল থেকে নিম্নমুখী প্রবণতায় থাকতে দেখা যাচ্ছে। গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ 52,251 এবং সর্বনিম্ন 51,202 পয়েন্টে স্পর্শ করে। গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ 52,251 এবং সর্বনিম্ন 51,202 পয়েন্ট স্পর্শ করে। প্রিয় দর্শক, এবার দেখে আসি এ সপ্তাহের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ও স্বর্ণ বাজার। দর্শক, এবার এক নজরে দেখে আসি অর্থনীতির আরও কিছু খোঁজ খবর। দুটি বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে $12 মিলিয়ন বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজা। চুক্তি অনুযায়ী সিঙ্গাপুর শ্রীলঙ্কা মালিকানাধীন একটি কোম্পানি চট্টগ্রাম ইপিজেডে পোশাক কারখানা স্থাপন করবে। প্রতিষ্ঠানটি সেখানে $7.18 মিলিয়ন বিনিয়োগ করবে। কারখানাটিতে 2,673 জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান হবে। অপরদিকে দক্ষিণ কোরিয়া মালিকানাধীন আরেক কোম্পানি মোংলা ইপিজেডে একটি গার্মেন্টস ও ক্যাম্পিং ম্যানুফ্যাকচারিং কারখানা স্থাপন করবে। সেখানে কোম্পানিটি $4.85 মিলিয়ন বিনিয়োগ করবে। প্রতিষ্ঠানটিতে 1,030 জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ হবে। বেবজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ নজরুল ইসলামের উপস্থিতিতে বেবজার সদস্য মোহাম্মদ মাহমুদুল হোসেন খান, সিঙ্গাপুর শ্রীলঙ্কা মালিকানাধীন কোম্পানির প্রতিনিধি মঙ্গলা আথাউদা ও দক্ষিণ কোরিয়ার মালিকানাধীন কোম্পানির প্রতিনিধি ডু কিউন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। প্রস্তাবিত 2021-22 অর্থবছরের বাজেট দেশীয় শিল্পের বিকাশ ও আমদানি বিকল্প শিল্পোৎপাদন ত্বরান্বিত করবে বলে মনে করছে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস ICMAB। প্রস্তাবিত জাতীয় বাজেট প্রতিক্রিয়ায় ICMAB এক প্রেস কনফারেন্সে আরও জানায়, অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের পরিকল্পনা মাফিক 80% জনগোষ্ঠীকে যে কোনো মূল্যে টিকার আওতায় আনতে হবে। করোনা ভাইরাসকে নির্মূল করাটাকে 1 নম্বর চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। বৈশ্বিক করোনা মহামারীর কারণে বিপুল জনগোষ্ঠী দারিদ্র্যসীমার নিচে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করছে প্রতিষ্ঠানটি। ICMABর প্রেসিডেন্ট আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে প্রেস কনফারেন্সে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মামুনুর রশিদ, মোহাম্মদ মনিরুল ইসলাম সহ ICMABর কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন। দর্শক, কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? আশা করি ভালো লেগেছে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে জানাতে নিশ্চয়ই ভুলবেন না। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক এই সময়ের অর্থনীতি, কক্ষ নম্বর 3006, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। ইমেইল করতে পারেন এই সময়ের অর্থনীতি @gmail.com এই ঠিকানায়। এছাড়া ভিজিট করতে পারেন বিটিভির ফেসবুক পেজ বাংলাদেশ টেলিভিশন -BTV-তে। আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে অর্থনীতির নানা আয়োজন নিয়ে। সবাই সুস্থ ও নিরাপদে থাকুন আর করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। খোদা হাফেজ।